ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব পর্ব সংখ্যা 11। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস। পুরো কেবিন তছনছ হয়ে গেছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক সেদিক, রক্ত পড়ে আছে এখানে ওইখানে। দুজন পুরুষ ঘরে দুদিকে পড়ে হাসছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কোন আঘাতপ্রাপ্ত অসুস্থ মানুষ এমন পরিস্থিতি থাকলেও ব্যথায় কাতরাবে, যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির হয়ে যেত, ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে যেত। কিন্তু এরা যেন ভিন গ্রহের এলিয়েন। হাত থেকে এখনো গল গল করে রক্ত পড়ছে, আর দুজনই পাগলের মতো হাসছে। এমন সময় হাসপাতালের স্টাফ কফি নিয়ে আসলো। শুদ্ধর কেবিনের দরজায় কয়েকবার কড়া নাড়ল, কোনো উত্তর না পেয়ে সে চলেই যাচ্ছিল। কিন্তু ভেতর থেকে কিছু পড়ার শব্দ পেয়ে আবারও নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় দরজা খুলে ভেতরে উকি দিল। ভেতরের দৃশ্য দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। সারা ঘর এলোমেলো, রক্তাক্ত। দুপাশে পড়ে আছে দুটি সাইলেন্সার লাগানো রিভলভার। ডক্টর চৌধুরীর সারা শরীরে ক্ষত, সেখান থেকে তরল গড়িয়ে পড়ছে। অপর পাশে আরেকজন ব্যক্তি পড়ে আছে, ওনারও একই অবস্থা। যে কেউ দেখলে বলে দেবে এখানে একটু আগেই টর্নেডো বয়ে গেছে। এসব দেখে স্টাফটি হাঁটু কাঁপতে লাগলো, চিৎকার করতে চাইলো, কিন্তু পড়ে থাকা দুজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে সে। ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কি করবে? কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চিৎকার করতে নিলেই শুধু রাগান্বিত সুরে ধমকে উঠল, একদম চিৎকার করবে না। লোকটির কপাল পেয়ে দরদর করে ঘাম পড়তে লাগলো। শুদ্ধ একইভাবে বলল, এ কথা যেন কাকপক্ষীতেও টের না পায়। কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধ আবারও বলল, চুপচাপ গিয়ে ডাক্তার রেজাকে ডেকে আনো। এই কথা শুনে লোকটি এক প্রকার দৌড় দিল, যেন পালিয়ে গেল। ডক্টর রেজা এসে সব দেখে ঘাবড়ে গেলেন, ভয় পেলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি বুঝলেন এই অবস্থা ওরা নিজেরাই করেছে। কিন্তু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রণয় বিরক্ত হয়ে বলল, কি দেখছেন, তুলুন আমাদের। শুদ্ধ বলল, আমার হাত থেকে গুলিটা বের করে ড্রেসিং করে দিন, আর হ্যাঁ, এসব কথা যেন 4 দেওয়ালের বাইরে না যায়। ডক্টর রেজা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, কিন্তু আর কোনো কিছুই বললেন না। স্টাফের সাহায্যে দুজনকে তুলে কেবিনের সোফায় বসালেন। গুলি বের করে ব্যান্ডেজ করে দিলেন। শরীরের যেখানে যেখানে কাটা থ্যাতলানো আছে সব জায়গা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে বললেন, হাতে বেশি চাপ দেবেন না, না হলে আবারও ব্লিডিং হবে, আর আপনাদের স্যালাইন দিতে হবে। প্রণয় বিরক্ত হয়ে বলল, এসবের কোনো দরকার নেই। সে ভাবলো এই ড্রেস পরে বাসায় যেতে পারবে না। তারপর স্টাফটির হাতে টাকা দিয়ে বলল পাশের মলটি থেকে তার জন্য ড্রেস আনতে। শার্ট প্যান্ট সাইজ বলে দিল। শুদ্ধ প্রণয়ের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু আমার সাথে লাগতে এসে ব্যথা পেলি। প্রণয় তাচ্ছিলের হাসি এসে বলল, এটা কোনো ব্যথা কাতরাতে পড়ে নাকি? আমার নীলাঞ্জনার জন্য প্রতিটি দিন যেন ব্যথা পাই, এটা সের কাছে কিছুই না। শুদ্ধর মনের কোণে প্রণয় আঘাত করার জন্য সূক্ষ্ম ব্যথায় অনুভূত হলো, কিন্তু সে সেটা প্রশ্রয় দিল না, কারণ প্রণয় ওর সাথে যা করেছে তারপরে কোনো দিক থেকে সে সহানুভূতির যোগ্য না। প্রণয় দেখলো শুদ্ধর অবস্থা অনেকটাই খারাপ। ওর মনেও একটা সূক্ষ্ম ব্যথা হলো, মনে মনে একটু খারাপ লাগলো। কিন্তু যখনই মনে পড়লো শুদ্ধ ওর সাথে কি করেছে, কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, কিভাবে ওর থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে, তখনই তার সব খারাপ লাগা সরে গিয়ে ঘৃণায় এসে জায়গা করে নিল। স্টাফরা চলে এসেছে। প্রণয় শুদ্ধর অ্যাটাচ করা ওয়াশরুমে ঢুকে পড়ল, গিয়ে অনেক কষ্টে চেঞ্জ করে নিল। পরপর শুদ্ধ চেঞ্জ করলো। শুদ্ধ ভাবলো বেশিরভাগ সময় হাসপাতালে থাকা আর ঠিক হবে না। কে জানে কখন কোথা থেকে এই ন্যাকামে এসে দেখে ফেলবে। পরে আবার আরেক ঝামেলা। প্রণয় বেরিয়ে গেল, পিছু পিছু শুদ্ধ গেল। ওদের দুজনের হাতের অবস্থা ভালো না, তাই কেউই গাড়ি ড্রাইভ করতে পারবে না। প্রণয় বাসায় ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল, শুদ্ধ ড্রাইভার পাঠাতে বলল। 30 মিনিট পর ড্রাইভার এলো। হাসপাতালের বাইরে দুইজন দাঁড়িয়ে আছে। রহমান চাচা প্রণয়কে নিয়ে গেলেন, আর মুকলেশ চাচা শুদ্ধকে নিয়ে গেলেন। রাত তখন 10:30। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে প্রণয় আর শুদ্ধের জন্য। শিকদার বাড়ির নিয়ম, দিনের বেলা যে যেখানে থাকুক, রাতে ডিনারের সময় একই সাথে করতে হবে তাদের। 4 জন গিন্নি, রান্নাবান্না সব শেষ। বাড়ির ছেলেমেয়েরা নিজেদের রুমে, মেয়েরা বাবা চাচাদের সাথে গল্প করছে।
সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু অনেকদিন হলো তো পড়াশোনা শিখিয়ে তুলে রেখেছো, কাল থেকে তুমি কলেজে যাবে। প্রিয়তার সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড় আব্বু। পরিণীতা মুখ বাঁকিয়ে বলল, আব্বু আমিও আছি। চার ভাই হেসে উঠল। পরিণীতার প্রেরণা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোরা সবাই তো আমার মা। ততক্ষণে ছোট্ট থরি দৌড়ে এসে বলল, আমি বুঝি কেউ না? প্রিয়তা আব্বু সাজিদ শিকদার থরিকে কোলে তুলে নিয়ে বললেন, তুমি আমার আম্মু। গিন্নিরা দূর থেকে এই দৃশ্য দেখে মন প্রাণে দেখছিল। রাত 10টা বেজে 55 মিনিট। ছেলে দুটো এখনো ফিরছে না দেখে অনুশ্রী বেগম প্রণয়কে ফোন করলো। প্রণয় ফোন ধরলো না। পরপর শুদ্ধকেও করলো, শুদ্ধ ফোন ধরলো না। ঠিক তখনই তুহিনা বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনুশ্রী বেগম বললেন, তুমি একা? শুদ্ধ কোথায়? তুহিনা বলল, আমি জানি না মামিমা। শুদ্ধ ভাইয়া আমার আগে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, আমিও ওকেই খুঁজছি। অনুশ্রী বেগম চিন্তিত হয়ে পড়লেন। একে একে করে সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। প্রেম বলল, দাদানরা হয়তো বিজি আছে, তাদের জন্য আমরা আর কতক্ষণ না খেয়ে থাকবো? অরণ্য তাল মিলিয়ে বলল, হ্যাঁ ছোট দাদান ঠিকই বলেছে, আমরা খেয়ে নি চলো, আমার খুব খিদে পেয়েছে। অর্তি বেগম ধমক দিয়ে বললেন, চুপ করো বেয়াদব দুটো, বড় ভাই এখনো বাড়ি ফেরেনি, তোমাদের খাবার চিন্তা লেগে গেছে। প্রিয়তাও চিন্তা হচ্ছিল, প্রণয় ভাইকে সে সন্ধ্যার পর দেখেনি সে, কোনো বিপদ আপদ হলো কিনা। বিপদের কথা ভাবতেই ছোট্ট মনে ভয় জেগে উঠল। ঠিক তখন এই কলিং বেল বেজে উঠল। পরিণীতা ছুটে গিয়ে দরজা খুলে দিল। অবাক হয়ে গেল। প্রণয় বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সর, ঢুকতে দিবি না নাকি? পরিণীতা সরে দাঁড়ালো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। পিছনে থেকে শুদ্ধকে দেখে বড় বড় চোখ করলো সে। ওরা দুজন সিঁড়িতে পা রাখতেই অনুশ্রী বেগম চেঁচিয়ে বলল, এই সময় হলো তোদের বাসায় আসার? আর এখন না খেয়ে ওপরে চলে যাচ্ছিস কেন? আগে এসে খেয়ে নে। প্রণয় আর শুদ্ধ একসাথে বলল, খিদে নেই। অনুশ্রী বেগম রেগে ছেলেদের কিছু শোনানোর জন্যই এগিয়ে আসতে দুজনকে দেখে অবাক হলো। পরপর কেঁদে উঠলেন। অনুশ্রী বেগমের কান্না শুনে সবাই ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে ডাইনিং টেবিল ছেড়ে ড্রয়িং রুমে দাঁড়ালো। শুদ্ধ আর প্রণয়কে দেখে সবার চোখ কপালে উঠল। শুদ্ধ আর প্রণয় দুজনেই ঠিক মতো দাঁড়াতে পারছে না। মুখের সব জায়গায় আঘাতের দাগ, শার্টের নিচে, হাতে আর শরীরে দেখাই যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে শরীরে আরো অনেক বেশি আঘাত লুকিয়ে আছে। বাকি তিন গিন্নি হাই হাই করে উঠলেন। সবাই অবাক দৃষ্টে তাকিয়ে আছে। শুদ্ধ বলল, আমাদের রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন আসি, রুমে যাই। সাদমান শিকদার বলল, দাঁড়াও দুজন। ওরা ভালোভাবেই জানে ওদের অ্যাক্সিডেন্ট কিচ্ছু হয়নি। এ ড্রপ দিচ্ছে কারণ ওদের শত্রুতার ব্যাপারে কে না জানে। সুযোগ পেলে একে অপরকে কয়েক ঘা লাগিয়ে দেয়, কিন্তু এত তীব্র ঘৃণার শত্রুতা তো প্রথমে ছিল না। 12-13 বছর পর্যন্ত সব ঠিক হয়েছিল। ওরা দুজন একে অপরের আত্মার বন্ধু ছিল, সবকিছু একই সাথে করতো, বেস্ট ফ্রেন্ড ছিল ওরা। যেহেতু দুজন একদম সমবয়সী, প্রণয় শুদ্ধর থেকে মাত্র একদিনের বড়। প্রণয় আর শুদ্ধর জন্মের পর ওরা দুজন একসাথে বড় হতে শুরু করে। শুদ্ধর বাবা মাও এখানেই থাকতেন। দুজনের ভালোবাসা ছিল দেখার মতো। যত বড় হতে থাকে দুজনের বন্ধুত্ব তত গভীর হতে থাকে। সবাই বলতো ওদের বন্ধুত্ব আজীবন স্থায়ী হবে, কিন্তু একসময় এমন অবস্থা হলো সব সময় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, মারামারি লেগেই থাকতো। কেউ কাউকে সহ্য করতে পারতো না। এমন অনেকবার হয়েছে দুজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর এমনটা প্রায় ঘটতো। এই ভয়াবহ অবস্থা দেখে সবাই আতঙ্কে থাকতো। সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজনকে একসাথে রাখা যাবে না। অতঃপর শুদ্ধকে নিয়ে তার বাবা মা কানাডা চলে যায়। কিন্তু প্রণয়ের বন্ধু কেন প্রাণের শত্রু হলো, এটা এখনো সবার কাছে রহস্য। প্রণয়ের এই হাল দেখে প্রিয়তা আর প্রহেলিকার চোখ টলমল করে উঠল, বুকটা হুহু করে উঠল। প্রহেলিকা মনে মনে বলল, কেন প্রণয়? একটা মেয়ের জন্য আর কত, অনেক তো হলো, আর কত নিজেকে কষ্ট দিবে? এবার না হয় ছেড়ে দাও, আমরা অনেক সুখে থাকবো। তোমার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। প্রিয়তার গলায় কান্না দলা পাকিয়ে আসছে। সে ভেবে সময় নষ্ট করলো না, ছুটে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের হাত চেপে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, কি করে এত ব্যথা পেয়েছেন প্রণয় ভাই? আপনার কি খুব কষ্ট হচ্ছে নিজের প্রিয়তমার জন্য? এত অস্থির হতে দেখে শুদ্ধের ভেতরটা চলে উঠল। এত কষ্ট তো প্রণয়ের হাতে মার খেয়েও পায়নি। মনের কষ্টের কাছে বুঝি দেহের কষ্ট কিচ্ছু না। প্রিয়তার কথা শেষ করতে পারল না প্রণয়। সফেদ শার্টের হাতা ভিজে রক্ত লাল হয়ে আছে। প্রণয়
টু শব্দ করলো না। সে নিষ্পলক চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা দেখেও ওর শরীরেও মনের ব্যথা যেন একটু ঔষধি পড়ল। প্রিয়তার গুলি লাগা অবস্থায় চেপে ধরেছিল। তা দেখে কেউ অন্য কেউ হলে ব্যথায় চিৎকার দিয়ে উঠত, কিন্তু প্রণয় ব্যথা ধরে একটু শব্দ করলো না। বাইরে যতটা যন্ত্রণা হোক না কেন, মনের শান্তি আসল। আর প্রণয়ের কাছে আসল ব্যথার ওষুধ তো ওই রক্তচাপা। প্রণয়ের শার্টের হাতা লাল হয়ে গেছে দেখে সবাই আরো অবাক হলো। অনুশ্রী বেগম এবার জোরে জোরে কেঁদে উঠলেন। প্রণয় বলল, আম্মু আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘরে যাই। প্রিয়তার ছোট্ট হৃদয় ব্যথায় জর্জরিত হলো। সে কেঁদে উঠল, আপনি কোথায় ব্যথা পেয়েছেন প্রণয় ভাই? আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি? কথাটা বলার সাথে সাথে তার নীল চোখের কর্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। প্রণয় বহু কষ্টে তার হাত দিয়ে প্রিয়তার চোখ মুছে দিয়ে বলল, একটু ব্যথা পাইনি সত্যি? প্রহেলিকার সহ্য হলো না। সে দৌড়ে এসে প্রিয়তাকে সরিয়ে দিয়ে প্রণয়কে বলল, তাড়াতাড়ি হলে চলো। প্রণয় আর কিছু বলার অবস্থা নেই। ঝরঝর করে ব্লিডিং হচ্ছে। সে চলে যেতে বাধ্য হলো। যেতে যেতে পিছু ফিরে প্রিয়তাকে দেখতেও ভুলল না। তুহিনা কেঁদে দেওয়ার উপক্রম, শুদ্ধ সেই দিকে কোনো ভাবান্তর নেই। সে চেয়ে আছে তার সুইটহার্টের দিকে। প্রিয়তার চোখের পানি টলমল করছে। শুদ্ধর ইচ্ছে হলো মেয়েটাকে এক থাপ্পড় দিয়ে বলতে, এই মেয়ে, তুমি কি অন্যর জন্যে কেন কাঁদো? তুমি আমার জন্য কাঁদবে, অন্যের জন্য একদম কাঁদবে না। তুহিনা ব্যস্ত হয়ে বলল, কিভাবে ব্যথা পেয়েছো শুদ্ধ ভাইয়া? অনুশ্রী বেগম শুদ্ধের দিকে তাকালেন। এই ছেলেটার অবস্থাও ভালো না। তিনি মাতৃশ্রী শুদ্ধকে নিজের ঘরে নিয়ে গেলেন। শুদ্ধ ব্যথাতুর চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রেম পুরো ব্যাপারটাই নোটিস করলো। সে আর কি করবে, শুধু বলল, এদের ভাগ্য কি আছে কে জানে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। কারোর আর গলা দিয়ে খাবার নামবে না সেই দিন, তাই কেউ আর খেলেও না। অর্ধেক শুদ্ধর ঘরে আর অর্ধেক প্রণয়ের ঘরে চলে গেল, কিন্তু প্রিয়তা কারো ঘরে গেল না। সে ছুটে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। পরিণীতা বড় কষ্ট হলো তার ভাই বোনের জন্য। অনুশ্রী বেগম শুদ্ধকে বুকে উদ্ধার করে আর কাঁদছে। অনুশ্রী বেগম বললেন, তোরা দুই ভাই কেন এমন করিস? মাকে কষ্ট দিয়ে মজা পাস তোরা? শুদ্ধ বড় মামির বুকে মাথা রেখে হুট করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম অবাক হলেন। এই ছেলেকে তিনি কোনোদিনও কাঁদতে দেখেনি। কত ব্যথা পেল, কিন্তু কোনোদিনও চোখে ভিজতে দেখেনি। সেই শুদ্ধ কিনা একটু মমতা পেয়েই আজ হাওমাও করে কেঁদে উঠল। অনুশ্রী বেগমের মাথায় হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আব্বু? তিনি শুদ্ধের মুখের দিকে তাকিয়ে বললেন, বল আব্বু কি হয়েছে? শুদ্ধ কিছু না বলে কেঁদে চলল। এমন অবস্থায় কথা কি কাউকে বলা যায় নাকি? শুদ্ধের হাত ব্যথা পেয়েছে আর শার্টও ভিজে যাচ্ছে। তিনি লাফিয়ে উঠলেন। বুঝলেন এটা তার ছেলের কাজ। তিনি বললেন, শার্টটা খোলো আব্বু। বলে ছুটে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। জল জল চোখে ব্যান্ডেজ করে দিলেন। ওনার ভীষণ কষ্ট হচ্ছে এই দুটো ছেলেকে দেখে। এই দুটো ছেলে ওনাকে জ্বালিয়ে মারছে। এদের নিয়ে তিনি যে কি করবেন? শুদ্ধ বলল, বড় মামি আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবে? অনেক রাত ঘুমাতে পারি না। অনুশ্রী বেগম বুঝলেন ছেলেটা কোনো কারণে অনেক কষ্টে আছে। তিনি শুদ্ধকে কোলে শুইয়ে দিয়েই মাথায় হাত বুলিয়ে দিলেন। শুদ্ধের চোখে অবিরাম জলরাশি তিনি দেখলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। এদিকে প্রহেলিকা কোনো রকমে প্রণয়কে ঘরে এনে শার্ট পাল্টে হাতে ব্যান্ডেজ করে দিল। শার্ট খুলতেই শরীরের ক্ষতগুলো দেখে প্রহেলিকার মনে হলো আঘাতগুলো হয়তো নিজের গায়ে লেগেছে। সে প্রথমবারের মতো অনুভব করলো প্রণয়ের থেকে প্রিয়তাকে আলাদা করা ঠিক হয়নি। আজকে সব ঘটনার জন্য সেই আসল অপরাধী। কিন্তু তার এক মন বলল, তুই যা করেছিস তা তোর ভালোবাসার জন্যই করেছিস। আরেক মন তাচ্ছিল্য করে হাসলো, পেয়েছিস কি? সে কি তোকে এতটুকু ভালোবেসেছে? ছলনা করে বউ হওয়া যায়, হয়তো ঘনিষ্ঠ হওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কথায় আছে না, ছেলেদের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভালোবাসার প্রয়োজন হয় না। তাই প্রণয় তোকে স্পর্শ করলেও সেই ছোঁয়ায় ভালোবাসা থাকে না। প্রণয় তোকে এক চুল পরিমাণও ভালোবাসে না। তার সর্বকায়া জুড়ে প্রিয়তা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে অন্যকে কষ্ট দিয়ে কোনোদিনও নিজে সুখী হওয়া যায় না, এই সত্য। তুই যত তাড়াতাড়ি মেনে নিবি তোরই মঙ্গল। প্রহেলিকা চিৎকার করে বলে উঠল, না, আমি যতদিন বেঁচে থাকবো প্রণয়কে আমার হয়েই থাকতে হবে। আমি বেঁচে থাকাকালীন সে অন্য কারো না। প্রণয় শুয়ে পড়ল। হাতে ভীষণ ব্যথা হচ্ছে, কিন্তু তবু হাসছে। সে নিজের জন্য প্রিয়তার চোখে কষ্ট দেখেছে। এমন কষ্ট দেখার জন্য হাজারবার নিজেকে কষ্ট দিতেও রাজি সে। প্রহেলিকা প্রণয়ের মাথায় হাত দিয়ে বলল,
দিল। প্রণয় বলল, ঘুমিয়ে পড়ো তুমি। প্রহেলিকা বলল, আমি জেগে আছি, যদি তোমার কিছু দরকার হয়। প্রণয় বলল, হবে না, ঘুমিয়ে পড়ো। প্রহেলিকা আর কিছু না বলে পাশে শুয়ে পড়ল। ওর ইচ্ছে করছে প্রণয়ের বুকে মাথা রাখতে, কিন্তু আজ আর সাহস হচ্ছে না। কিন্তু ঘুমও আসছে না। প্রণয় এত ব্যথা চাপ নিতে পারলো না। পাশের ড্রয়ার থেকে স্লিপিং পিল বের করে দুটো খেয়ে নিল। এমনিতেই সে এটা ছাড়া কোনো রাতেই ঠিকমতো ঘুমাতে পারে না। 20 মিনিট পর প্রহেলিকা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে গেল। শুদ্ধ বেহুশের মতো ঘুমাচ্ছে। পাশে টেবিলে পড়ে আছে বড় এক পাতা স্লিপিং পিলস, যার পুরোটা খেয়ে শুধু শেষের দিকের একটা পড়ে আছে। প্রহেলিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বেরিয়ে প্রিয়তার ঘরের বাইরে দাঁড়ালো। দরজায় হাত দিতেই খুলে গেল। সে ভেতরে প্রবেশ করতে দেখলো প্রিয়তা অবুঝ শিশু নেয় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলো ভারী চোখের পল্লব ভিজে, একটার সাথে একটা লেপ্টে আছে। চোখের নিচে শুকিয়ে যাওয়া জলের স্পষ্ট দাগ। প্রহেলিকা ধীরে নিঃশ্বাস ফেলল। মাথায় হাত দিয়ে বলল, বনু, এটা সত্যি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ তোর ওপর আমার চরম হিংসা কাজ করে। দেখ তুই কত ছোট, তারপরে প্রণয় আর শুদ্ধ তোকে কতটা ভালোবাসে। শুধুমাত্র তোর জন্যই নিজের সহ সবাইকে শেষ করে দিতে পারে। অথচ আমি ছোটবেলা থেকে প্রণয়কে ভালোবাসি, তবুও সে আমায় দেখেও যেন দেখে না, শুনেও যেন শুনতো না। আমার আকাশসম ভালোবাসা সে অতি অবহেলায় পায়ে ঠেলে দিতে পারে। বিশ্বাস কর বোন, আমি সহ্য করতে পারতাম না যে প্রণয় তোকে এত ভালোবাসে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি, আর তোর থেকে বেশি অন্যায় করেছি প্রণয়ের সাথে। আমি ভেবেছিলাম কোনোভাবে যদি ওকে বিয়ে করে নিতে পারি, তবে ও আমার হয়ে যাবে, ধীরে ধীরে তোকে ভুলে যাবে, শুদ্ধও নিজের ভালোবাসা পাবে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। প্রণয় আজও আমায় ভালোবাসেনি। তার মনে এক চুল পরিমাণও জায়গা আমার জন্য খালি নেই রে বোন। ওর মনে নিজের জন্য যতটুকু ভালোবাসা জায়গা আছে, ও করে নিতেও পারিনি আমি। আমাকে বিয়ে করা তার মাত্র শুধু একটি ঢাল। আমার সাথে সুখের সংসারটাও অভিনয়। কি করব আমি যাতে করে সে আমায় একটু ভালোবাসে? আমি কিছুতে প্রণয়কে ছাড়তে পারবো না, ওকে ছেড়ে থাকতে পারবো না। আর না পারছি, তুই প্লিজ চলে যা আমার জীবন থেকে। প্রহেলিকা কথাগুলো বলেই চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। সকাল 7:45। শিকদার বাড়ি স্কুল কলেজ বান দেওয়ার নিয়ম নেই। পৃথার বিয়ের জন্য সকলেই 10 দিনের ছুটিতে ছিল, তাই আজ থেকে আবার সবার পড়াশোনা শুরু হবে। পরিণীতা কলেজের জন্য তৈরি হয়ে এসে আব্বুর পাশে বসে। মুখটা তার বাংলা পাস বানিয়ে রেখেছে। তার মতো এই বালের পড়াশোনা কোন হালায় যা আবিষ্কার করেছে, তাকে একবার সামনে পেলেই হতো। পরিণীতা নিজ দায়িত্বে 100 কেজি কাঁচামরিচের সাথে 50 কেজি গুঁড়া মরিচ মিশিয়ে তাকে হালকা নিমপাতা আর করলা দিয়ে ব্লেন্ড করে খাওয়াতো। এই পড়াশোনা নিয়ে সে মহাবিরক্ত। পড়াশোনা তার কাছে ইউজলেস একটা টপিকস। সাদমান শিকদার বললেন, কি হয়েছে ছোট আম্মুর? পরিণীতা জানে আব্বুর মনের কথা, বলে লাভ নেই। তাই পরিণীতা বলল, আমাকে 500 টাকা দাও আব্বু। সাদমান শিকদার হেসে বলল, নিশ্চয়ই, বলে মেয়ের হাতে 1000 টাকা গুঁজে দিলেন। এই কাহিনী দেখে থিরাথরি তন্ময় আর প্রেরণা ছুটে এলো তাদের দিকে। তাদেরকেও দিতে হবে। সাদমান শিকদার হেসে সবাইকে টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার আম্মা জান কই? পরিণীতা বলল, ও এখনো রেডি হয়নি। ইতিমধ্যে সবাই ব্রেকফাস্টের জন্য হাজির। প্রেম, প্রীতম, রাজ ফরমাল লুকে হাজির। তারা অফিসে যাবে। শুদ্ধ আর প্রণয় কিছু কাজে যাবে না কিছুদিন। শুদ্ধ হাসপাতালেও জানিয়ে দিয়েছে। প্রহেলিকার মা চাচিদের সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। তনুশ্রী বেগম বললেন, কি ব্যাপার আম্মু, মুখটা তো শুকনো কেন? অনুশ্রী বেগম বললেন, হয়তো বরের জন্য। প্রহেলিকা কিছু বলল না। প্রিয়তা ঘুম থেকে উঠতেই তার গতকালের কথা মনে পড়ল। কিশোরী বুক ভারী হয়ে উঠল, মন ছটফটিয়ে উঠল প্রিয় পুরুষের অবস্থা দেখার জন্য। প্রিয়তা ঘর থেকে বেরিয়ে ওপরে যেতেই নিচে তাকালো, না সবাই নিচে আছে। প্রিয়তা পা টিপে টিপে প্রণয়ের ঘরে দরজায় উকি দিল। নিঃশব্দে ঘরের ভেতরে প্রবেশ করলো। বিছানার উপর প্রণয় উল্টা খেয়ে খালি গায়ে শুয়ে আছে। পুরুষালী বলিষ্ঠ ফর্সা শরীরে দাগগুলো বড় বেশি চোখে লাগছে। তার নীলাভ চোখে পানি টইটুম্বুর হয়ে গেল। সে ব্যথাত নয়নে চেয়ে রইল প্রণয়ের পানে। তার ইচ্ছে করছিল ক্ষতস্থানে একটু হাত বুলিয়ে দিতে। সে নিজেকে কন্ট্রোল করতে পারল না। প্রণয়ের পাশে বসলো। চোখে থেকে গড়ানো এক ফোঁটা নোনা জল টুপ করে প্রণয়ের পিঠে পড়লো। সে তার নরম হাতের আঘাতের জায়গায় হাত বুলালো। তার ভীষণ জোরে কান্না পাচ্ছে। তার
হাতে ক্রমাগত ভরে ওঠা চোখে জল মুছল। ডান হাতে সাদা ব্যান্ডেজের ওপর হাত বুলানো মাত্রই দেখলো ছোপ ছোপ রক্তের দাগ। সেখান থেকে আলতো হাতে স্পর্শই করে নিবিড়ভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করলো, নিষিদ্ধ নিষিদ্ধ পুরুষ তুমি, জানো কি দারুণ ব্যথার ওষুধ তুমি, জ্বলন্ত বারুদ ছুঁয়ে বানাও তুষার ভূমি, কি দারুণ ব্যথায় ওষুধ তুমি, যে রোগে কেউ বাঁচে না সে রোগের ওষুধ তুমি, তোমাকে ভালোবেসে গোপনে কলঙ্কে কলঙ্কিত আমি। নিঃশব্দে গড়িয়ে পড়া টুপ টুপ অশ্রুজনা প্রণয়ের পিঠে পড়ছে। সে নিঃশব্দে পুরুষের চুলের ভাঁজে হাত রাখলো, ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে ছুটে বেরিয়ে গেল। প্রণয় চোখ মেলল, সেও বিড়বিড় করলো, কলঙ্কবিহীন আকাশে চাঁদ, সেও তো অসম্পূর্ণ। সেই জায়গায় তুমি মস্ত কলঙ্কিত পুরুষকে ভালোবেসেছ, তাই কলঙ্কিত হবে না তা কি করে হয়? শুদ্ধ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে, অনুশ্রী বেগম তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। প্রণয় এখনো ঘুম থেকে ওঠেনি। শুদ্ধ যতবার বলেছে বড় মামি আর খেতে পারবো না, অনুশ্রী বেগম চোখ রাঙাচ্ছেন। বাকিরা তার প্রিয়তার জন্য অপেক্ষা করছে। তন্ময় বলল, ওই তো আপু আসছে। শুদ্ধ সেদিকে তাকালো। কলেজের ইউনিফর্ম নীল চোখের মেয়েটাকে আজ ভীষণ মায়াবী লাগছে। হাঁটু পর্যন্ত লতানো চুলগুলো বেনি করে সামনের দিকে আনা, মুখে কোনো প্রসাধনী নেই, ফর্সা গোলাপি রঙের ওপর আকাশি কলেজ ফর্মের ইউনিফর্মটা ভীষণ মানিয়েছে। নীল চোখ আর লাল পদ্মের মতো ঠোঁট যেন শুদ্ধের চোখকে আরো আকৃষ্ট লাগলো। প্রিয়তম এসে পরিণীতার পাশে বসলো। পরিণীতা ঝাঁঝিয়ে বলল, তোর জন্য যদি ক্লাসে ঝাড়ি খায় তাহলে দেখিস তো কি করি। প্রিয়তা ঢং করে ফিসফিস করে বলল, কি আর করবি, যা করার তো আমি করব। পরিণীতা ভুরু কুঁচকে বলল, কি করবি? প্রিয়তা বলল, রাত বিরাতে পাঁচিল টপকে হাওয়া খেতে যাওয়া কি ভাবো আমি দেখি না? এ কথা শুনে পরিণীতা কাশি উঠল। পরিণীতা তাড়াহুড়ো করে পানির গ্লাসটা খুঁজতে লাগলো। প্রিয়তা তা এগিয়ে দিল। অর্থী বেগম ধমকে বললেন, খাওয়ার সময় এত গুজর গুজর ফুসুর ফুসুর কিসের? পরিণীতা চোখ বড় বড় করে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ভাবলেশীন ভাবে রুটি ছিঁড়ে মুখে পড়ল। এসব ছোটখাটো খুনসুটি দুজন পুরুষ মুগ্ধ হয়ে দেখছিল। শুধু বিনা বাক্যে খাবার শেষ করে নিল। প্রিয়তা দিকে তাকিয়ে দোতলা রেলিং ধরে দাঁড়িয়েছিল প্রণয়। নির্বিশেষ চোখে তাকিয়ে দেখলো সবটা। নীল চোখের মেয়ে তুমি, নীলাঞ্জনা, যার জন্য হাসি মুখে কবুল করি সকল যতনা। প্রিয়তা আর পরিণীতা কলেজে যাবে প্রীতমের সাথে, থিরার ধরে যাবে রাজের সাথে, প্রেরণা বাড়ির গাড়ি নিয়ে যাবে, ভাই বোনদের ড্রপ করে ওরা অফিসে চলে যাবে।